উজ্জ্বলদা। ও তুমি? তোমার বউ দেখতে এলাম আমার সামনে তো। হ্যাঁ। প্রণাম বৌদি। তুমি আমাকে চিনবে না বৌদি? ছোটবেলা থেকেই তোমার কর্তার সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল। 28শে ফাল্গুন বিয়ের দিনও ঠিক হয়েছিল, কিন্তু তোমার মতো ডানা কাটা পরই থাকতে আমাকে পছন্দ করবে কেন? তাই সেই রাত্রে শুধু চাওয়াটাই সার হলো। এবার চিনেছি, তুমি বুঝি সুনন্দা? উজ্জ্বলদার মুখে আমার নাম শুনেছো বুঝি? যাক, তবু আমার ভাগ্য আমার নামটা তোমার মনে আছে। অভিমানের সঙ্গে যে তোমার বিয়ে হয়েছে, কলকাতা বসে বসে সব খবর আমি পেয়েছি। কি করব বলো, লগ্ন ভ্রষ্টের হাত থেকে আমাকে বাঁচতে হবে তো। তোমার বন্ধুর মনে দয়া মায়া আছে। অভিমান চিরদিনই ভালো ছেলে। তোমাকে আমি একটা ভালো খবর দিই। কি? আমার বাবার তো খুব ইচ্ছে ছিল মরবার আগে তার মেয়ের বিয়ে দেখে যাওয়ার। সেই ইচ্ছে তার পূরণ হয়েছে। 28শে ফাল্গুন আমার বিয়ের পর শেষ রাত্রে বাবা 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 মারা গেছে। অবশ্যই সব খবর আমি কলকাতা বসে পেয়েছি। আচ্ছা, আমি এখন চলি। তোমার বন্ধু আবার মাঠ থেকে চলে আসবে, আমায় আবার গিয়ে রান্না বান্না করতে হবে। বৌদি, বৌদি, তুমি তো আমার সঙ্গে বেশি কথা বললে না বৌদি। অবশ্য আমারও কথা বলার মতো সময় নেই। তুমি আশীর্বাদ করো বৌদি, যাকে আমি স্বামী রূপে পেয়েছি তারই পায়ে মাথা রেখে আমি যেন শাখা সিঁদুর নিয়ে মরতে পারি বৌদি। আমি যেন শাখা সিঁদুর নিয়ে মরতে পারি। অশিক্ষিত চাষির মেয়ে হলো তোমার এই সুনন্দার চেহারাই কিন্তু চটক আছে। চেরাই যদি সমতলা বাজারে মাকাল ফল কিন্তু সবচেয়ে বেশি দামে বিক্রি হতো। চেহারার কথা থাক, আমাদের যাওয়ার কি ঠিক করলে? বাবা মার কাছে একবার জিজ্ঞাসা করে দেখি। কেন? তুমি কি তোমার বাবা মার মতামত নিয়ে এখানে এসেছিলে, না তাদের মত নিয়ে আমাকে বিয়ে করেছিলে? বৌমা ঠিক কথাই বলেছে উজ্জ্বল। বাবা, আমাদের মতামত না নিয়ে তুমি যখন নিজের ইচ্ছায় ডাক্তারি পড়া ছেড়ে দিয়েছো, বিয়ে করেছো, তখন এখান থেকে যাওয়ার জন্য আমাদের মতামতের আর কোনো দরকার নেই বাবা। বাবা আমি বলছিলাম কি, আসলে তোর বৌমার জন্য আমি কলকাতায় ফিরে যেতে চাইছি। নীলাঞ্জনে যে পরিবেশে মানুষ হয়েছে, এখানে থাকতে বড় অসুবিধা হচ্ছে। আপনার ছেলেরও খুব অসুবিধা হচ্ছে। যে প্রাচুর্যের মধ্যে উজ্জ্বল এখন থাকে, তাতে এখানে ওর খাওয়া দাওয়া সবকিছুরই ত্রুটি হচ্ছে। ওর জীবনের বেশিরভাগ সময়টা কিন্তু এখানেই কেটেছে মা। মাত্র 4 বছরে আমার উজ্জ্বলে যে অনেক দিনের পুরনো অভ্যাসটা বদলে গেছে, সেটা বড় তাজ্জব ব্যাপার মা। পরিবর্তনশীল জগতে পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না। উজ্জ্বল আমার স্বামী, ওর ভালো মন্দ আগে আমাকেই দেখতে হবে। স্বামী, তোমার এই স্বামী কিন্তু জন্মেছে ঝোপ জঙ্গলে ভরা গ্রামের এই ছোট্ট কুড়ে ঘরে। এই অশিক্ষিত চাষি মুকুন্দ হালদার কাস্তে লাঙরের জোরে উজ্জ্বলকে কলকাতায় পাঠিয়েছিল বলে আজ তাকে পেয়ে তুমি স্বামীত্বের বড়াই করতে পারছো মা। এই কেউ চাষি স্বামী পড়া ঝাপসা চোখে দৃষ্টি রেখেছিল বলে উজ্জ্বলা জুজু মহল চিনেছে। উজ্জ্বল তোমাকেই চিনেছে। আমি কলকাতায় গিয়ে তোমার চোখে ছানি কাটাবার ব্যবস্থা করবো বাবা। না, না বাবা, তুমি যা করেছো যথেষ্ট করেছো। আমাদের জন্য আর কিচ্ছু করতে হবে না। কি করেছি আমি? কি করিসনি তাই বল বাবা। আমার আটা খাবো না, তুই গলা টিপে মেরে ফেলেছিস বাবা, আমার পরিশ্রমের ফলকে তুই একটা লালসার পচা পাকে ডুবিয়ে দিয়েছিস। বাবা। ওই সুনন্দার সঙ্গে তোর ছোটবেলায় বিয়ের কথা পাকা হয়েছিল বাবা, আর তুই কিনা একটা সাজের পুতুলের চটকে ভুলে গাছের কাছে আমায় অপদস্থ করলে। আপনি কিন্তু সভ্যতার সীমা ছাড়িয়ে কথা বলছেন। তুমি চুপ করো। তুমি আমাকে সভ্যতা শেখাতে এসো না। মেয়ে হয়ে যে মদ খায়, নোংরা পোশাকে ইচ্ছে মতো ঘোরাফেরা করে, সে যদি সভ্য তাহলে জঙ্গলের জন্তু জানোয়ারগুলো সব সভ্য, সব সভ্য।
আমার বাড়ি ছেড়ে তুমি চলে যেতে বলো। যাচ্ছি, জীবনে ভুলে আর কোনোদিন এই শিবানীপুরের মাটিতে পা ধুতে আসবো না। মাটিকে তুমি ঘৃণা করছো? এই গায়ের মাটির শক্তির জোরে ওই শহরবাসীরা তাদের অট্টালিকা গড়ে। কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো যে? তোমার আত্মসম্মান বোধ না থাকলেও আমার আছে। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। মা না, নিজের বাড়ি ছেড়ে তুমি চলে যেও না মা। আপনি চুপ করুন। আপনার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হয়। চল বাবা, আশার অনেক বেশি পাওনা আমরা তোমার কাছ থেকে পেয়েছি বাবা। আর কোনো আশা আমাদের নেই বাবা। বাবা। আর দেরি না করে বৌমাকে নিয়ে উঁচু মহলের মানুষ তুমি ওই উঁচু মহলেই চলে যাও বাবা, উঁচু মহলেই চলে যাও। মা, আমি আমি যাচ্ছি মা। যাচ্ছি মা, যাচ্ছি মা কথাটা বলতে তোর বিবেকে এতটুকু বাঁধলো না খোকা? মা, প্রয়োজনের হিসাব থেকে আমাদের একেবারেই বাদ দিয়ে দিলি। বাবা, বলো বাবা। আমি আমি আসছি বাবা। থাক থাক বাবা, আমার পায়ের ধুলো নিলে বৌমা হয়তো তোমাকে শোবে না বাবা। আমি তোমাকে দূর থেকে আশীর্বাদ করছি। সন্তানের তরফ থেকে আঘাত পেলে এই বাপ মায়ের বুকে যে কতখানি বাজে ঈশ্বর জানে। না। তোমাকে বুঝিয়ে দিল, বুঝিয়ে দিল তোমাকে। ও মা, তোমরা আমাকে ভুল বুঝো না মা। আমি যেখানে থাকি, যত দূরে থাকি না কেন, তোমাদের কথা আমি কোনোদিন ভুলবো না মা। আমি কোনোদিন ভুলবো না। খোকা, যাস নে খোকা, মায়ের মুখ খালি করে তুই চলে যাস নে খোকা। ও যা। অনেক সাধে ময়না বাঁধনকে যা মিছে তারে শিকড় দিলা রাঙা দুটি পা। অনেক সাধে ময়না বাঁধনকে যায় মিছে তারে শিকড় দিলা রাঙা দুটি পা। অনেক সাধে ময়না যাস নে খোকা, যাস নে খোকা। অহল্লা, তুমি তুমি ওদিকে চেয়ে আছো কেন অহল্লা? মুখটা ফিরিয়ে নাও। ওই ছেলে যখন আমাদের মায়া কাটাতে পেরেছে তখন তো আমাদেরকেও পারতে হবে অহল্লা। অহল্লা।
পারলো আমি কিন্তু ঠিকই পারবো হল্লা, আমি কিন্তু ঠিকই পারবো, আমি ঠিকই পারবো, আমি না, আমি পারবো না। আমি পারবো না, আমি পারবো না। কেমন করে পারবো? ও যে ও যে আমার নারী ছেড়া কোনো মাই পারে না তার নারী ছেড়া ধনকে ভুলে থাকতে পারে শুধু চোখের জলে এই বুকের ব্যথাকে আরো ভারী করে তুলতে, আরো ভারী করে। মুকুন্দ হালদারের আশার সৌধকে ধূলিসাৎ করে দিয়ে তার একমাত্র পুত্র উজ্জ্বল গ্রাম ছেড়ে শহরে চলে গেল। গ্রাম জীবনের অনুপত্তন শহরের গোলক ধাঁধায় হারিয়ে গেল। কালের চাকা কিন্তু থেমে থাকেনি, একে একে কালের গর্ভে বিলীন হয়ে গেল 25টা বছর। আসুন এর পরের কাহিনী আজ থেকে 25 বছর পরে, 25 বছর পরে, 25 বছর পরে। অনির্বাণ মানে জ্বলন্ত, সত্যি ওর ছবিটা আমার মনের মধ্যে জল জল করে জ্বলছে। কি পড়লে কিভাবে চললে ও তোমায় পছন্দ করবে তা আমি জানি না। আচ্ছা দেখি মামা যদি কিছু বলতে পারে। মামা, মামা, জামা জামা, এই ঝিঝাগুলো সব কোথায় গেলি রে? বৈশালী জামা চাইছে, জামা। জামা নয় মামা, মানে তুমি, তোমাকে ডাকছি। বাগচি? ও তুমি বুঝি তোমার বন্ধু ওই অরুণ বাগচির কথা বলছো? ওই তাকে সেখানে দেখছি না। কালার মরণ কাকে বল? মালার বরণ। আরে মালার বরণ তো ঠিকই আছে, আজকাল সোনার গয়নার কয়জনে পরে জামা কাপড়ের সঙ্গে ম্যাচ করে পুঁতির মালা পরার রেওয়াজ উঠেছে। তোমার সঙ্গে কথা বলতে হলে এক কথার জায়গায় হাজার কথা খরচ করতে হয়। কান থেকে শব্দগ্রাহক যন্ত্রটা খোলো কেন? মন্ত্র বলো কেন? আরে আমাকে আবার কখন মন্ত্র বলতে শুনলে? মন্ত্র নয় মামা, মন্ত্র নয়, যন্ত্র। ঠিক আছে, খুলে গেছিল। 7 বছর বয়সের সময় এটা কেনা হয়েছিল। কান বড় হয়ে গেছে, যন্ত্র সেরকম থেকে গেছে, তাই ঘন ঘন খুলে দিয়ে না আমাকে বিপদে ফেলে। তোমার চেয়ে বেশি বিপদে ফেলো আমাদের। চিল্লাতে চিল্লাতে কণ্ঠনালী একেবারে ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। হ্যাঁ, তা বলো কি বলছিলে? অনির্বাণ আসছে জানো তো মামা? আরে অরিন্দন হচ্ছে আমার ভাগ্নে, তার খবর আমি জানবো না। এবারে তাবৎ খবর দূরসত্য বর্মনের লেখা দর্পণে জানো? তাহলে বলো তো একটু শুনি। আঘাত দিয়ে বলবো না প্রলেপ দিয়ে বলবো? আঘাত দিয়েই বলো। তাহলে প্রথমে আঘাত দিচ্ছি আমার দিদি অর্থাৎ শ্রীমতী নীলাঞ্জন হালদারকে। নারীর সহজাত গুণবলী বিসর্জন দিয়ে ডাল কাকেরে ময়ূর পুচ্ছ পড়ার মতো না বাঙালি না ইংরেজে সেজে উচ্ছৃঙ্খল জীবনের নেশাইতে নারী সভ্যতার গায়ে কলঙ্ক লাগা। নিজের পিস্তত বোনের সম্বন্ধে এসব বলতে তোমার একটু সংকোচ হচ্ছে না মামা? নামটাই যে ধ্রুব সত্য, মিথ্যা বলি কি করে? এবার দ্বিতীয় আঘাত দিচ্ছি আমার দিদির
কিনা? বিষম পিরিতি রীতি এ পিরিতি সই, বন্ধ মনের তালা চাবি আছে কই, চাবি নিয়ে মোর বন্ধু থাকে দূরে, উঠাল পাঠাল মনে পছতে রই, আমি তার পছতে রই, দেখি দেখি নাকে দিনা নাকি মামা! নাকে দিনা অন্তরে জলে শুধু ঢিকি ঢিকি, জল দিলে নেবে না হলো একই, আমি কই দেহ পারি না হাসি দেহ পারি না, পাগলের হয়ে তারে পছতে রই, আমি মামা! এদের ছোলাকালো রসে না দারুণ ধার, পুরুষদের ঘাইল করতে ওদের একটুও সময় লাগে না। অনির্বাণ তোমাকে পছন্দ না করলে কি হবে, তুমি পছন্দ করিয়ে নেবে। তুমি আমায় একটু হেল্প করো। আরে হেল্প করতে হবে না, হেল্প করতে হবে না, স্বাস্থ্য তোমার ভালোই আছে। কানেরটা খুলে গেছে। ফুলে গেছে? আরে কে বললে ফুলে গেছে? ফোলেনি, মানানসই আছে। বৈশালী, বাপি! বাহ দারুণ লাগছে। তোমার আসতে এত দেরি হলো যে বাপি? ফ্যাক্টরি হয়ে আসছি কি না সেই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা উজ্জ্বল কোথায়? অনির্বাণের ঘর ডেকোরেটিং হচ্ছে আর মেসোমশাই তার তদারকি করছে। আচ্ছা ধ্রুব সত্য কেমন আছো? কেমন নাচি তা তো জানেন, মানে ভারত একটা মণিপুরি অল্প বিস্তার রপ্ত আছেই আর কি। আরে কি বললাম আর কি শুনলো? মামা, হ্যাঁ। বাবা জিজ্ঞাসা করছেন তুমি কেমন আছো? ভালো আছি, ভালো আছি। উজ্জ্বলকে গিয়ে বলো যে আমি এসেছি। এসেছি? কখন এসেছি? বিনা কারণে হাসতে যাবো কেন? আরে এসেছি বলিনি, বলেছি এসেছি। এসেছে তা তো দেখতেই পাচ্ছি। বাপি, আমার কেমন যেন ভয় ভয় করছে। কিসের ভয় মা? আমাকে যদি অনির্বাণের ভালো না লাগে তাহলে যে আমি আমার বন্ধু বান্ধবের সামনে মুখই দেখাতে পারবো না। পারবে মা, তুমি নিশ্চয়ই পারবে। অনির্বাণের ভালো না লাগলেও উজ্জ্বল আর ম্যাডাম তাদের এই ঠাট্ট বজায় রাখতে তোমার সঙ্গে অনির্বাণের বিয়ে দেবে। কেন? আমার সঙ্গে বিয়ে না হলে ওদের ওই ঠাটবাট বুঝি বজায় থাকবে না? থাকবে না মা। কেন থাকবে না? বীরেশ্বর কাঞ্জিলাল গলা না বেঁধে কোনো কাজ করে না। যে টাকা ওরা আমার কাছ থেকে ঋণ নিয়েছে সুদে আসলে তা ধরলে এই কঠোর মিলের পুরো মালিকানা সত্ত্বেও এমনকি এই বাড়িটা পর্যন্ত বিক্রি করলেও সে ঋণ কখনো শোধ করতে পারবে না। অতএব তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, ইচ্ছাই হোক আর অনিচ্ছা না হোক অনির্বাণের বিয়ে তোমার সঙ্গে দিতেই হবে। তলে তলে এত দূরে গিয়েছো? এই শোনো শোনো, তোমার কানে তো যন্ত্র লাগানো নেই, তাহলে কি কথা শুনে তুমি হাসছো? কি বলছেন একটু জোরে বলবেন? মামা, বাবা জিজ্ঞাসা করছেন তুমি কি শুনে হাসছো? শুনে না দেখে, ওই যে আপনারা হাসলেন তাই দেখে হাসলাম। এই যে কাঞ্জিলাল, তুমি অনেকক্ষণ আগে এসেছো আমি খবর পেয়েছি, কিন্তু আসতে পারেনি। যেদিকে নজর না দেব সেদিকে কিছু না কিছু ত্রুটি থেকেই যাবে। সত্যি ম্যাডাম, তুমি যদি এমনি কর্মতৎপর না হতে তাহলে উজ্জ্বল কোনো দিকটাই সামলাতে পারতো না। সামলাবে, যেটুকু বলে দেব তার বাড়তি কিছু করার বুদ্ধি তোমার বন্ধুর নেই। সমস্ত ঘরদুয়ার অগোছানো হয়েছিল। আচ্ছা তুমিই বলো তো, অনির্বাণ সবসময় সাহেব সুপতির সঙ্গে চলাফেরা করে, হতচ্ছিরি বাড়িতে এসে মন টিকত? নিশ্চয়ই না। এমনিতেই তো অনির্বাণ এই বাড়িতে তেমন একটা আসে না মাসিমণি। জানি না কি অভিমানে আসে না। ছোটবেলায় যখন মিশনারি স্কুলে পড়তো তখন মাঝে মাঝে গিয়ে বাড়ি নিয়ে আসতাম, কিন্তু একটু বুঝতে শেখার পর থেকে আনতে গেলে আর আসতে চাইতো না। আচ্ছা মাসিমণি, আমার সঙ্গে প্রথম যখন অনির্বাণদার আলাপ হয় তখন অনির্বাণদা পাটনায় পড়াশোনা করতো, তাই না? বড় হয়ে সে একবারই এসেছিল, তাও আমি নিজে গিয়ে অনেক বলে কয়ে তারপর নিয়ে এসেছিলাম। আর এখন তো সরকারি চাকরি পেয়ে দিল্লিতেই আছে। এবার এসে সাত পাকের বাঁধনে আটকা পড়ে গেলে বাবাজির বারমুখী মন একেবারে ঘরমুখী হয়ে যাবে। আচ্ছা এখন আমি উজ্জ্বলের কাছে যাচ্ছি। উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বল। আচ্ছা মাসিমণি, অনির্বাণদা কিসে আসবে জানতে পারলে ভালো হতো। হতবাগার কি সে বুদ্ধি আছে? শুধু টেলিগ্রাম করে জানিয়েছে আজই আসছে। এখন ট্রেনে না প্লেনে সেই জানে। খবরটা জানা থাকলে রিসেপশন জানাতে পারতাম। একমাত্র তুই কিন্তু পারিস মা অনির্বাণকে এই বাড়িতে আটকে রাখতে। আমি কি করে পারবো? মেয়ে হয়ে জন্মেছিস, কি করে পারবি? তাও আবার আমায় বলে দিতে হবে। ধ্রুব, তুই এখানে দাঁড়িয়ে কি শুনছিস? যা বাজার থেকে কিছু ফুল নিয়ে আয়। কুল? অসময় কুল কোথায় পাবো? আরে কুল না,
সমচিত্তে নীতি নিত্যে কে যে নাচে চাচা থই থই চাচা থই থই চাচা থই থই সমচিত্তে নীতি নিত্যে কে যে নাচে চাচা থই থই। হ্যাঁ, যা বলছিলাম, কি করে আটকে রাখবি? তোর তো রূপ যৌবন থাকতে আমায় আবার আটকাবার পথ বলে দিতে হবে। মাসিমণি, সেজে গুজে সব সময় অনির্বাণের পাশাপাশি থাকবি। একটা কথা মনে রাখিস মা, পুরুষের মন কাজে ভোলে না, ভোলে সাজে। কিন্তু মাসিমণি, আমার সঙ্গে অনির্বাণদার আলাপ তো তেমন ঘনিষ্ঠ নয়, আর কোনো চিঠিপত্র তো লেনদেন নেই। আমাদের কারো সঙ্গে তা নেই, অথচ নিপুণের কাছে সে নিয়মিত চিঠি লেখে। আমাদের সকলের চেয়ে ওই নিপুণই যেন অনির্বাণদার কাছে বেশি। যা মা যা, হুট বলতে অনু কখন এসে পড়বে। ড্রেসিং টেবিলে সব কিছু রাখা আছে, মেকআপটা একটু ফাইন টাচ দিয়ে আয়। যাচ্ছি মাসিমণি। এই বৈশালী, হ্যাঁ বলো। এদিকে আয় তো। দেখ তো মা, আমার কোথাও পাকা চুল দেখা যাচ্ছে কিনা। এই তাড়াহুড়ো করে না কলপটা ঠিক মতো লাগানো হয়নি। আচ্ছা, দেখছি। না মাসিমণি, কোথাও দেখা যাচ্ছে না। আচ্ছা মাসিমণি, অনির্বাণদা এলে তুমি কিন্তু আমার একটু কাছাকাছি থেকে। কেন? কেন আবার বুঝতে পারছো না? প্রথম দিন আমি কিন্তু একা থাকতে পারবো না। বৈশালীকে যদি অনুর পছন্দ হয়, তাহলে হয়তো ছেলেটা এবার আমাদের কাছেই থাকবে। বৌমা, তোমাকে না কতদিন নিষেধ করে দিয়েছি, আমাকে বৌমা বলে ডাকবে না, বৌদিমণি বলে ডাকবে। নিষেধে করেছো, তবু ভুলে ডেকে ফেলি মা। ভবিষ্যতে যদি আর কখনো ভুল হয়, তাহলে মাসে মাসে যে 20 টাকা করে পাচ্ছ সেটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কাজ থেকে তোমার ইস্তেফা হয়ে যাবে। কাজ? আমি কি শুধু কাজের বিনিময়ে তোমাদের কাছ থেকে হাত পেতে টাকা নেই মা? তাছাড়া আবার কি? কাজটাই বড় দেখলে মা। আর কি তোমাদের সঙ্গে আবার কোনো সম্পর্ক নেই? আবার কি সম্পর্ক? কাজের বিনিময়ে তুমি হাত পেতে টাকা নেও না? শুধু ওই বুড়োটাকে বাঁচিয়ে রাখার জন্যে আমি হাত পেতে টাকা নেই। বৌমা, বৌমা, তুমিও তো এখন মা। নিজে মা হয়ে আর একজন মায়ের ব্যথা তো তোমার বোঝা উচিত। তোমার যদি অন্য কিছু বলার থাকে, বলে এখান থেকে কাজে যাও। শুনলাম অনু দাদু ভাই নাকি বাড়িতে আসছে। হ্যাঁ, আসছে। তবে তাকে কখনো দাদু ভাই বলে ডাকবে না, তাহলে সে লজ্জা পাবে। বৌমা, আমার বৌমা তোমার মতো একজন গাইয়া আনকালচার জঙ্গলি মেয়ে ছেলে আমার শাশুড়ি হবার যোগ্যই নয়। হে ঠাকুর, কেন কেন তুমি আমাকে মা করে পাঠালে? আর মাই যদি করলে, তবে কেন কেন আমার এই বুকখানায় এত মায়া দিলে? কোন পাপে হলো বলো দয়াময়, বলো বলো দয়াময়। এই উচ্ছল, তোর যদি কাজের লোকের এতই দরকার ছিল, টাকা দিলে তো এখানে অনেক লোক পেতিস। আমাকে দগ্ধে দগ্ধে মারার জন্যে কেন তুই চিঠি দিয়ে এখানে নিয়ে এলি? ওমা,
তোমার বৌমার স্বভাব তো তুমি জানো মা, একটু মানিয়ে গোছে চলবার চেষ্টা করো। ও নরম হয়ে চলছি, মা। তবু কথায় কথায় বৌমা আমাকে আঘাত করে। সেবার তোর বাবা অসুস্থ হয়ে 6 মাস বিছানায় পড়ে রইল, তাকে বাঁচিয়ে তুলতে ভিটে বাড়িটুকুও সাদা সায়ের কাছে বন্ধক দিতে হলো। শিবানীপুরে যদি মাথা গুঁজবার এতটুকু ঠাই থাকতো, এত হেনস্থা হয়ে এখানে পড়ে থাকতাম না রে খোকা। তোর বাবা এখন দিনের বেলাতেও ভালো দেখতে পায় না, তবু সেই অবস্থায় দমদম বিমান ঘাটিতে যাত্রীদের মোট বয় শুধু সেই বুড়ো মানুষটার মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্যে তোর বাবাকে লুকিয়ে লুকিয়ে আমি এখানে আসি। মা, তোমাদের দুঃখ কষ্ট আমি বুঝি মা, কিন্তু কোনো উপায় যে আমি করতে পারছি না। এমন উভয় সংকট আমি পড়ে গেছি, আমি না পারছি এগোতে, আর না পারছি পিছাতে মা, না পারছি পিছাতে। থাক বাবা, আমাদের জন্য দুঃখ করে নিজের সুখ শান্তি তুমি নষ্ট করো না। এতদিন যখন দুঃখের বোঝা বইতে পেরেছি, বাকি জীবনের এই সামান্য কটা দিন আমি বইতে পারবো খোকা, বইতে পারবো খোকা, বইতে পারবো। মা জন নীলাঞ্জনা যদি বাবা মার দুঃখ কষ্ট একটু বুঝবার চেষ্টা করতো, তাহলে আমার মনে কোনো অশান্তি থাকতো না, কোনো অশান্তি থাকতো না, কোনো অশান্তি থাকতো।